Bismillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi Muhammadin sallallahu alaihi wasallam وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখানে শুরু করব আমরা এই বইটা আপনারা জানেন দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলাইটস এন্ড লেসন্স ওয়ালাইকুম সালাম এটা ডিটেইল সিরাত না শুধুমাত্র কিছু বিশেষ যেটাকে উনি মনে করছেন লেসন্স বলতে শিক্ষা যেটা আর আগে আমরা বলছি যে উনি ইউনিভার্সিটি টিচার ছিলেন কুলিয়াতুশ শরিয়াতে উনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রদের পড়ানোর জন্য যে ইটা তৈরি করছেন পেপার সেই পেপারটাই আপনার এখানে বই আকারে আসছে আমরা আপনাদেরকে আগে বলছি তো এখানে ওনার স্টাইলটা একটু অন্যরকম ইভেন্টসগুলোকে উনি পয়েন্ট ওয়াইজ সাজান আর তারপরে সেখান থেকে শিক্ষাগুলোকে পয়েন্ট ওয়াইজ সাজান তো সেই ইভেন্টস আমরা পড়তেছিলাম যে হিজরত থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে শুরু করে মদিনাতে সেটেল ডাউন করা পর্যন্ত যে পিরিয়ডটা সেটার ইভেন্টসগুলো পড়তে পড়তে আমাদের একখানা শেষ হয়েছিল সেখান থেকে আমরা পড়বো তারপরে আমরা ইগুলা পড়বো আপনার শিক্ষাগুলা পড়বো ইনশাআল্লাহ শেষ পয়েন্টটা ছিল ইভেন্টসের শেষ পয়েন্টটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার তাদের ভিতরে একটা চুক্তিনামা টাইপেরই করলেন in which he made friendly agreement with the Jews এবং যেটাতে যে চুক্তিনামা লেখা ছিল মদিনার সঙ্গে কথা বলতেছেন ওইদিকে যাচ্ছেন সেখানে জুদের জন্য ইহুদিদের জন্য ফ্রেন্ডলি ছিল কন্ডিশনস বা এগ্রিমেন্ট ছিল তাদেরকে অ্যাকোমোডেট করার একটা ছিল আপনারা জানেন যে প্রথম 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছিলেন যে ইহুদিরা হয়তো ইসলাম গ্রহণ করবে বা তাকে হেল্প করবে এবং এটাকে উইন্ডো অফ অপরচুনিটি বলেন অনেকে অর্থাৎ সেই 17 মাস ইহুদিদের একটা চান্স ছিল মেইন স্ট্রিম ইসলামে যুক্ত হওয়ার এবং সেই 17 মাস তাদেরকে অ্যাকোমোডেট করতে গিয়ে কিন্তু জেরুজালেমের দিকে আল্লাহর ইচ্ছায় জেরুজালেমের দিকে কিবলা করে নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা এন্ড দেন তারপরে কিবলাটা পরিবর্তিত হয় আর যখন দেখা গেল যে না তারা করবে না আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন সেটা বাট আপনারা জানেন যে প্রত্যেকটা ঘটনা আল্লাহ জানেন তথাপি ওই ঘটনাটা ঘটে আসতে হবে এটা আল্লাহর উইজডমের একটা তাহলে আপনারা আমার ভিতরে কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ জানেন সরাসরি দিয়ে দিলে হইতো কিন্তু আল্লাহ সেখানে আমাদের রিচ করার সুযোগ দিচ্ছেন বা করার সুযোগ দিচ্ছেন বা সেটা ঘটবে আর কি ওইভাবে অ্যাকর্ডিং টু কার্যকারণের বিষয়ে আপনি কি করলেন তার উপরে বা আপনার কোন পথ নিলেন তার উপর ডিপেন্ড করে এটা একটা ইস্যু যাই হোক এটা আর্ট কমপ্লিকেটেড একটা ব্যাপার অনেকে এখানে কনফিউজ হয়ে যায় and considered their religion for them and granted the rights over their property তাদের দিন তারা পালন করবে এবং তাদের প্রপার্টি তাদের রাইট থাকবে এই ধরনের এগ্রিমেন্ট ছিল প্রথমে এবং সেটা আমরা জানি পরে দেখবো আমরা যে তাদের দুষ্কর্মের জন্য একটা করে তারা হারাইছে সেটা পরবর্তীতে তারা বিতাড়িত হয়েছে মদিনা থেকে সেটা আলাদা কথা পরে আমরা দেখবো ইনশাআল্লাহ তো সিরাত ইবনে হিশাম এই ডকুমেন্টকে মানে এই ডকুমেন্টটা মানে এই যে চুক্তি বা সনদ বা কনস্টিটিউশনও বলে অনেকে এটাকে ডিটেইলস করছেন তারপর বলতেছেন যে it set out the principles on which the first Muslim state was established আর মুসলমানদের প্রথম রাষ্ট্রটা বা প্রথম এটা কিভাবে হলো তার নীতিমালা কিভাবে প্রতিষ্ঠিত হলো তার নীতিমালা এটা করলো মানে এটা তার নীতিমালাটা বলে 57টা পয়েন্ট অ্যাকচুয়ালি আপনি যদি যান অরিজিনাল ডকুমেন্টে যান 57টা পয়েন্ট ইনি ওটাকে ওইভাবে দেন নাই ইনি যে সামারিজ করছেন শুধু ইন প্র্যাকটিক্যাল টার্মস অথবা আসলে কি হইলো সেই হিসাবে সামারাইজ করছেন আমি অন্যান্য বইতে পাইছি আরো ওই যে বলতেছিলাম যে একজন বিধর্মীর লেখা একটা বইতে আমি এই ব্যাপারে প্রথম আমার একটা চোখ খুলে বেরোনি মানে ওনার একটা লেখাতে সেখানে আমি দেখছি যে পুরোটাই করেন নাই জাস্ট এক্সাম টাইপের দিয়েছেন
তো আসল এটা হচ্ছে 57টা পয়েন্ট আছে। আমাদের স্কুলে পড়ানো হয়, আমাদের স্কুলে বাচ্চাদের পড়ানো হয়, এক্সাম্পল হিসেবে পড়ানো হয়, পুরোটা পড়ানো হয় না, মানে কি কি চেঞ্জটা হলো বা কি কি যুগান্তকারী ব্যাপার হলো সেই হিসাবে পড়ানো হয়। তো সেখানে ইট কন্টেন্স প্রিন্সিপালস অফ হিউম্যানিটি, সোশ্যাল জাস্টিস, কি কি আছে? মানবতা, সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, রিলিজিয়াস টলারেন্স বা ধর্মীয় সহিষ্ণুতা, অ্যান্ড কোঅপারেশন ইন দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি, এবং পরস্পরের সাথে সহযোগিতা, সহমর্মিতা, যেই দ্যাট এভরি স্টুডেন্ট শুড স্টাডি, সিক টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেমোরাইজ। স্টাডি বললেন পড়াশোনা করবে, বুঝতে চেষ্টা করবে এবং মেমোরাইজও করবে। মেমোরাইজ করবে এই জন্য যে অনেক সময়ই এটাকে মানে অপব্যবহার করা হয়, একদম সেকুলারিজমের পক্ষেও এটাকে ইউজ করার চেষ্টা করা হয়েছে না। ওয়ারেজ আমি একজন বিধর্মী মহিলার লেখা দিয়ে প্রথম পড়ছি, যেটা বলতেছিলাম একটা বইতে, বেটি সামথিং ওনার নাম, বইটা আছে আমার কাছে, যে এক স্ট্রোকে পৃথিবীকে দুই ভাগ করে দিয়েছে মদিনার সময়, বিলিভার্স এন্ড ডিসবিলিভার্সের ভিতরে দুটো ভাগ করে দিচ্ছে, আস এন্ড দেম হয়ে গেছে এক স্ট্রোকে। তাহলে কি এটা ওরকম হইলো? তা না। টলারেন্স একটা কথা, টলারেন্স একটা কথা, যে ওয়ালাল বারাকে অনেকে ভুল বোঝে। ওয়ালাল বারাকে অনেকে মনে করে ওয়ালাল বারা মানে হচ্ছে যে মুসলিম হইলে সবকিছু জায়েজ আর কাফের হইলে সব কেটে ফেলো, মেরে ফেলো। ব্যাপারটা তা না। ওইটা ছিল সেন্স অফ বিলঙ্গিং এর ব্যাপার। এখানে তাই যে সেন্স অফ বিলঙ্গিং আনসার এবং মুহাজিরদের ছিল, সেটা জুদের সাথে ছিল না। বাট ইয়ার জুরা যেন সোশ্যাল জাস্টিস পায়, তারা যেন তাদের দিন ই করতে পারে, তাদের ব্যবসাটা যেন তারা করতে পারে, ইত্যাদি ইত্যাদি এনশিওর করা ছিল। এটা মানে কিন্তু সেকুলারিজম না, মোটেই না। কিন্তু আমরা অনেকে এখান থেকে সেকুলারিজমের দলিল নেওয়ার চেষ্টা করি না। এই জন্য আপনি যদি ভালো করে জানেন যে কি কি ছিল এখানে, তাহলে আপনাকে কেউ বিপদগামী করতে পারবে না। আসলে পড়ে না তো কেউ, মানে জাস্ট বলছে আচ্ছা বাস নাচতেছে, অনেক পরে গিয়ে বুঝবে যে এখানে তো এটা আছে, এই ধরনের ব্যাপার। কারণ আমরা উনি যে পয়েন্টগুলো এই করছেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ, উনি একজন ইসলামিক স্কলার ছিলেন, ইউনিভার্সিটি টিচার ছিলেন, এই সিরা পড়াইতেন, উনি ক্লাস করাইতেন বা ইত্যাদি ইত্যাদি। উনি যে পয়েন্টগুলো এই করছেন সেগুলো আমরা করি, মানে যেভাবে উনি সামারাইজ করছেন। এক নম্বর বলতেছেন, দ্য মুসলিম উম্মা শুড বি ইউনাইটেড অ্যান্ড আনডিভাইডেড। মুসলিম উম্মা একতাবদ্ধ থাকবে এবং কোনো বিভাজন থাকবে না। আপনি জানেন আল জামাত বলতে তখন আমরা একটাই জামাত বুঝতাম, এটা আমরা আলোচনা করছি এখানে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে মুসলিম জামাত যেটা, সেটা আনডিভাইডেড এবং এই ছিল, এখনো আইডিয়ালি তাই হওয়ার কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন যে আমার উম্মা 73 ভাবে বিভক্ত হবে, যার একটা হবে জান্নাতি আর বাকিগুলো জাহান্নামী, মানে সামারিটা বলতেছি। তাহলে তার আন্ডারে যে ফর্মটা ছিল সেই ফর্মটাই হবে, যেটাকে আমরা বারবার এখানে বলছি এই ক্লাসে, যে আহলুস সুন্নাহ জামাত যেটাকে আমরা বলি, এবং সেটা ভিতরে আর কোনো ডিভিশন থাকবে না। কিন্তু তাছাড়া ফেরকা বা বিভিন্ন ভাবে ডিভাইড হয়ে আর 72টাই হবে বা আরো অন্যান্য হবে, বদল হবে, সেটা আল্লাহ রাসূলই বলে গেছে। কিন্তু আইডিয়ালি বলতে এখনো তখনো আইডিয়ালি যদি আমরা মানে অন্য কোনো ফ্যাক্টরে, আকীদা ছাড়া বা ধর্মবিশ্বাস ছাড়া অন্য কোনো ফ্যাক্টরে আমরা কিন্তু ডিভাইডেড হওয়ার কোনো স্কোপ নাই। আকীদা মানহাজ ছাড়া আর কি ডিভাইডেড হওয়া, মানে ধরেন একই কথা বলতেছে, যদি আমি বলি আহলুস সুন্নাহ জামাত, তাহলে আহলুস সুন্নাহ জামাত বাংলাদেশে একটা, আহলুস সুন্নাহ জামাত সৌদি আরবে একটা, এটা হওয়ার কোনো স্কোপ নাই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে এই যে ধরেন 2 দিন পরে শিয়াদের একটা আছে না অনুষ্ঠান, মানে কি বলে, এইটি যেমন ধরেন এই জায়গায় এটাকে সাপোর্ট করার কোনো উপায় নেই আপনার, এটার সাথে যুক্ত থাকার কোনো উপায় নেই। কারণ আপনি আপনার দিনের বেসিক জিনিসকে আপনি করে যাবে, ওভারস্টেপিং করবেন, সেইটার জায়গায় তো আর একতাবদ্ধ হওয়ার কোনো নেই। কিন্তু যতক্ষণ ওইগুলো ঠিক থাকতো, এর কোনো আলোচনা যাওয়ার ভিতরে আবার সৌদি তরিকা, বাংলাদেশ তরিকা, এটা হওয়ার কোনো রাস্তা নেই। এই হচ্ছে কথা। তখনকার জন্য মানে এটা আইডিয়াল সিচুয়েশন, এখনো আমরা বলবো এটা। বাট যখন এটা আমাদের দিন থেকে সরাই নিবে, তখন সেখানে কোনো ইউনিটির স্লোগান দিয়ে লাভ নেই, সেটা হচ্ছে কথা। আচ্ছা, the members of ummah are equal in rights and honor. দুটো কথা বলছেন, অধিকারে এবং অনারে, সম্মানে ইকুয়াল। এই উম্মার মেম্বার যারা, মুসলিম উম্মার মেম্বার যারা, তারা রাইটস এবং অনারে ইকুয়াল। এটা আমরা আনফরচুনেট, যেটা আমরা তো নাই, এটার সাথেই নাই, বরং অনেক অনেক দূরে, এবং দিন দিন এটা বাড়তেছে। সৌদি আরবে এইবার আপনার ন্যাশনাল ডে, অন্যান্য যে কোনো বার অনেক বেশি জাঁকজমকের মাধ্যমে, জাঁকজমকপূর্ণ অবস্থায় করা হয়েছে, এবং মসজিদে খতিবদেরকে দেওয়া নাকি দেশপ্রেম সম্বন্ধে খুতবা দেওয়ানো হয়েছে। আমার মেয়ে বলতেছে খুব খারাপ লাগছে তার, যে মসজিদে কোনোদিন এই ধরনের কিছু শুনে নাই, কিন্তু এইবার নাকি এটা দেওয়া হয়েছে, দেশপ্রেম নেওয়া পর্যন্ত। দেশপ্রেম ইজ ওকে অ্যাজ লং এজ দেশপ্রেম ইজ ইন দ্য লাইন অফ আল্লাহস এক্সিস আর কি,
সেই সময় তো দেশপ্রেম কোনো সমস্যা নেই, বিকামস ওয়াজিব অর ফরজ, কিন্তু ওই ন্যাশনালিস্টিক দেশপ্রেমের একটা করানো হয়েছে এবার। এটা বেশ কয়েক বছর ধরে চলছে, ওয়াতানিয়া বলে, ওই গালে ছোট ছোট মেয়েরা গালে সৌদি ফ্ল্যাগেরই আঁকে বা কি সব করে, আমাদের দেশে করে আর কি সেগুলো, কিন্তু এইবার একটু বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে আর কি। তো এতে যারা মেইন স্ট্রিম আলিম তাদের এবং যারা প্র্যাকটিসিং মুসলিম, সৌদি আরবে কিন্তু আমাদের মতোই অবস্থা, মানে সবাই রিলিজিয়াস, এটা মানে ভাবার কোনো উপায় নাই। আমাদের যেরকম একটা এরা হলো রিলিজিয়াস, এরা হলো হার্ডকোর, বা এরা হলো এরকম প্র্যাকটিসিং, আর এরা হলো ওইখানেও তাই, যুবপরা মানে রিলিজিয়াস আমার কোনো কথা নেই, ওইখানেও তাই আছে। মানে কোনো একটা দল আছে যারা ইসলামের সবকিছুকে মানে চোখ বন্ধ করে সামিনা আতানা বলতে রাজি, আর একই জায়গায় আরেকটা দল আছে যারা ওরই ভিতরে এই যে ওয়াতানিয়া, ওয়ালাইকুম সালাম, ওয়াতানিয়া টোতানিয়া এইসব করার চেষ্টা করতেছে, ন্যাশনালিজম বা ইত্যাদি করার চেষ্টা করতেছে, আছে। কিন্তু এটা আইডিয়াল না, এটা ইসলাম চায় নাই, বা এটা ইসলামেরই না। আচ্ছা, the ummah should stand firm against evil doing, sin and transgression. Evil doing, fisk, সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করলাম তাহা বলি আমরা, তাহুদ যেখান থেকে আসছে, সীমা লঙ্ঘন করা, এবং সিন মানে গুনাহ, এইগুলোর এগেইনস্টে মানে ফার্ম ভাবে দাঁড়াবে। এই কথাগুলো আসলে আমরা পড়ে যেতেছি, খুব একটা কিন্তু বুঝতেছি না যে এগুলা ইমপ্লিকেশন কি। যেমন ধরেন এই লাইনটা, যে লাইনটা থার্ড লাইনটা যেটা পড়লাম আমরা, যে ইভিল ডুইং, সিন এবং ট্রান্সগ্রেশন এগেইনস্টে ফার্মলি দাঁড়াবে, এটার আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। একটা পশ্চিমা জীবনে প্রোডাক্টিভ করাপশন বলে একটা কথা আছে, বা প্রোডাক্টিভ ব্রাইব, প্রোডাক্টিভ করাপশন, মানে আগেও বলছি আমি দুবারে, যে উদাহরণ যেমন ধরেন যে এইখানকার শফিপুরের একটা ইন্ডাস্ট্রির একটা বয়লার পড়ে আছে চিটাং পোর্টে, এই বয়লারটা নর্মাল পদ্ধতিতে ছুটাইতে 1 মাস সময় লাগে, আর এই বয়লারটা যদি ছুটানো যায় এবং আইনে এখানে প্রোডাকশন লাগানো যায়, তাহলে প্রত্যেক দিন ধরেন ফর এক্সাম্পল $1000 করে ইল্ড যেটাকে বলি আমরা, মানে $1000 করে দিবে আপনাকে এই বয়লারটা যদি শফিপুরে এনে লাগানো হতো। কিন্তু রেড টেপ বা ওইখানে ছুটানোর জন্য যে কয়দিন লাগবে, 1 মাসের আগে এটা ছুটার কোনো রাস্তা নেই। এখন আপনি চিন্তা করলেন যে এখানে $1000 দিলে আজকেই এটা শফিপুরে চলে এসে কাজে লেগে যেতে পারবে। প্রোডাক্টিভ করাপশন যেটাকে বলে, প্রোডাক্টিভ ব্রাইব যেটাকে বলে, মানে করবে আর কি, গ্রোথ আনবে যে ব্রাইবটা। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মনে করে যে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এথিক্সও মনে করে যে এটা ঠিক আছে, এটাতে এমন দোষের কিছু নাই। $1000 দিয়ে যদি আমি বয়লারটা ছুটায় নিয়ে আসা 29 দিন সময় বাঁচায় শফিপুরে লাগাই দিয়া যদি প্রোডাকশন শুরু করতে পারি, এটা খুব একটা মহৎ কাজ, এটাতে কোনো ই নেই, খুব সামান্য এটা যেটা দিলেন আপনি, তাই সেই তুলনায় এটার প্রোডাকশন অনেক বেশি। কিন্তু ইসলামে এটার প্রোডাকশন যদি আরো 100 গুণ বেশি হইতো, তাইলে ওই যে প্রাইসটা দেওয়া যায় ছিল। এইখানে ব্যাপারটা বলতেছি আমি, এই কথাটা, এই তিনটে শব্দের মিনিং হচ্ছে এটা, যে the ummah will stand firm against evil doing, sin and transgression। এইখানে এই স্বার্থ দিয়ে জাস্টিফাই করবে না, এটা প্রোডাক্টিভিটি দিয়ে জাস্টিফাই করবে না। অনেকেই আমার সাথে একজন ওই আপনাদের বলছিলাম, একটু লেখা লিখছিলাম আমি বাইরে মেয়েরা একলা পড়তে যাওয়ার ব্যাপারে। তো ওই যে মহিলার প্রবলেমটা ছিল, সেই মহিলার বাচ্চাকে উনি নাকি এশিয়ান ওমেন ইউনিভার্সিটি বলে চিটাঙ্গে কি একটা বাইরেছে, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই এটা শুনে। আমি জিজ্ঞেস করছিলাম, আমি বলছিলাম যে অল ওমেন যদি হয় আর যদি অন্য কিছু ইসলামের বিরুদ্ধে না হয়, তাহলে তো বাইরে পাঠানোর সেটা বেটার। কারণ আর আমি বলছিলাম যে বেস্ট ছিল আইএসসিতে দেওয়া, কারণ আইএসসিতে দিতে গেলে তাদের প্রবলেম, একলা যাবে, এটা করবে ওটা করবে। তারপরে নেক্সট বলছিলাম আমি যে করতে পারেন, কি বলে ওই ইডেন টাইপের কলেজ যেগুলো আছে এগুলো দিতে পারেন, অল ওমেন কলেজ, যদিও মানে পড়াশোনার কারিকুলাম তো আপনি জানেন। তার মেয়েও তো রিলিজিয়াস, আমি নিজে রিলিজিয়াস করবেন। তো তারপরে ওইটার কথা যখন বললেন, এখানে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে, মেয়ের বাবা বলবে যে আমার মেয়ে এই এনায়েত বাজার মার্কা জায়গায় পড়বে বা এইসব, এই স্ট্যাটাসের ব্যাপারের জন্য ওইটাই চিন্তা করছেন ওরা, আবার ইংলিশ মিডিয়াম থেকে পড়ছে মেয়ে বা ইত্যাদি। মানে বাইসেস গুলো এমন হয় যে একটার সাথে একটা চেইন থাকে। আচ্ছা, ওই মেয়ের যারা ফ্রেন্ডস, তাদের একটা গ্রুপ বাইরে সব মালয়েশিয়া যাচ্ছেন, এটাও চিন্তা করতে পারতেন তারা যে মানে আইএসসিতে না যাওয়ার একটা ছিল যে দূরে কেমনে যাবে আসবে গাড়ি, যে গ্রুপটা একসাথে মালয়েশিয়া যাচ্ছে, এত সবাই বড় লোকের ছেলে মেয়েরা আর কি, তাদেরকে একটা তারা গাড়ি পারলে দিতে পারতেন, তাদের অনেক গাড়ি আছে। কিন্তু আসল কথা এটা না, ওই যে বললাম যে আসল কথা, দে হ্যাভ টু স্ট্যান্ড আউট অফ দ্য কমনার্স টু বিকাম এলিট, এই জন্য তাদের মালয়েশিয়া পড়তে হবে। যাই হোক, তো ওইখানে দিচ্ছেন, এখন দেওয়ার পরে নাকি ওইখানে হবে ওই কি বলে মানে নাস্তিক হয়ে যাওয়ার চান্স আছে,
ফ্যামিলিস্ট হয়ে যাওয়ার চান্স আছে, এইসব চিন্তা করে উনি ওখান থেকে এখন আবার ডিসাইড করছেন মালয়েশিয়া দিবেন ওই মহিলাই। তো উনি নিজের মতো করে লেসারেবলের থিওরি তৈরি করতেছেন যে ওইখানে যদি প্রেম করে তাহলে করুক, মানে ওনার যুক্তিটা এরকম, ওইখানে গিয়ে প্রেম করলে করুক, অন্তত এইখানে তো ইমান ইমান আমার নিয়ে টানাটানি হবে না। এই যুক্তিটার ভিতরে কোনো ফ্যালাসি আছে নাকি বলেন তো দেখি? ফ্যালাসি আছে? কোথায় ফ্যালাসি আছে? এইখানে প্রথম কথা হচ্ছে যে এটা হলো উঠবি একটা সংকটকে আপনি কল্পনা করতেছেন। প্রথম কথা হলো এখানে দেওয়া আপনার ফরজ ওয়াজিব ছিল না, আপনি না দিলে পারতেন, পড়াশোনা না করলে পারতেন। আচ্ছা ধরলাম পিয়ার প্রেশার, ফ্যামিলি প্রেশার, হাজব্যান্ডের প্রেশার, এটা সেটা আছে, তো সেই ক্ষেত্রে আপনি উঠবি একটা ইসের জন্য একটা নিশ্চিত হারামে যেতে পারেন, একটু নিশ্চিত হারাম, মানে বুঝছেন তো ব্যাপারটা? একটা উঠবি বা পসিবিলিটির জন্য আপনি একটা নিশ্চিত হারাম জেনে ওইখানে পাঠাচ্ছেন, যেটা অলরেডি আসিফ আল হাকিম মার্কা ওয়ার্ল্ড রিনাউন্ড স্কলাররা বলছে যে এখানে পড়া যায় হবে না। মানে এই যে আমি তো প্রশ্নটা আমাদের করছিলাম, আসিফ আল হাকিমকে প্রশ্নটা করছিলাম যে এইভাবে যদি দিয়ে আসেন আবার নিয়ে আসেন ওখানে মিক্স ক্যাম্পাস বা এই এই যে ব্যাপারটা আর কি, যে এটা আমাদের টার্মসে আমরা যদি মনে করি যে এইটা লেসারেবল, মানে ধরুন ওই যে ওই ঘুষটার কথা বলতেছি, মানে অনেকে থেকে জাস্টিফাই মনে করবেন, ইভেন আমাদের ইসলামপন্থী বিজনেসম্যানরাও জাস্টিফাই মনে করবেন, এইভাবে মনে করবেন যে 30 দিনের প্রোডাকশন এটা তো মুসলিম উম্মার সম্পদ, ধরেন কথার কথা এইভাবে যুক্তিযুক্ত হয়ে যায়। আর ওইখানে একদিনের ঘুষ দিয়ে যদি আনা যায়, কিন্তু যারা বলছেন যে লেখাটা যে ইকোনমিক ইস্যুর উপর, ডেভেলপমেন্টের উপর, ওইখানে বলছেন যে সারা দুনিয়া বললেও এটা জাস্টিফাইড হবে না, বুঝেছি ঘুষ, এটা ঘুষ, এবং এটা লাইফ সেভিং কিছু না। ঘুষও আপনি দিতে পারেন, কতগুলো জিনিসে দিতে পারেন, কিন্তু প্রোডাক্টিভিটি আর গ্রোথ দেখে ঘুষ দিতে পারেন না। গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ, এটা নিয়ে কথা বলছেন উনি, গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ ইসলামিক না, এটা নিয়ে অনেক অনেক কথা। ওটা আমরা একদিন চেষ্টা এখানে পড়ছি আমরা আগে ওই পেপারটা, বাট বাংলায় ট্রান্সলেট করার পরে ওটাকে করা হয়নি। আসেন তার পরের পয়েন্টে যাই। The Ummah should reach an agreement as to how its enemies are to be dealt with, and no believer should make a peace treaty without consulting other believers. খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। আজকাল দেখা যায় যে আমাদের মুসলিম উম্মার কোনো একটা দেশ কোনো একটা দেশের সাথে এমনভাবে ট্রিটিতে আছে যে জন্য অন্য একটা দেশের এগেনস্টে বা অন্য একটা দেশ, অন্যটা মুসলিম দেশ, এই মিয়ানমারের কথাই ধরেন, তারা যখন নিগৃহীত হচ্ছে তখন তারা তাদের পাশে দাঁড়াইতে পারতেছে বিকজ অফ গ্লোবাল পলিটিক্স। মানে এর লাইনে আমি আছি সুতরাং এর লাইনে নাই, কথার কথা। সিরিয়ানদের সাথে এখন সিরিয়ান গভর্নমেন্ট যেটা তার সাথে এখন রাশিয়ানদের খুব ভালো খাতে, সুতরাং রাশিয়ার বিরুদ্ধে যায় এরকম করে সে কোনো মুসলিম দেশকে হেল্প করবে না, এইরকম কথা। কাশ্মীরের ব্যাপারে তো বলছি আমি নিজে পড়ছি ওটা, মুরাদ হফম্যানের লেখাটা সম্ভবত। মুরাদ হফম্যান যেহেতু ডিপ্লোম্যাটিক সার্কেলে ছিলেন বা ছিলেন ওই যে ন্যাটোতে জার্মান অ্যাম্বাসিডার ছিলেন, ওনার লেখা দিয়ে সম্ভবত, আমি ঠিক মনে খুঁজলে পাবো, আমি বের করতে পারবো, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যে কাশ্মীরের ব্যাপারে একবার ওই ওআইসি বা কিছুর একটা স্টেটমেন্ট ছিল, সেখানে অনেকে নিন্দা করছেন। নিন্দা করার পরে একটা পার্টিতে ওই মরক্কোর রাষ্ট্রদূতের সাথে ইন্ডিয়ান রাষ্ট্রদূতের দেখা হয়েছে, তখন উনি ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে বলতেছেন যে ভাই আমরা যে এই স্টেটমেন্ট দিচ্ছি এটা কিছু মনে করি না, এটা দিতে হয় দিচ্ছি, আমাদের বন্ধুত্ব ঠিকই আছে। পয়েন্টটা বুঝছেন? এটা নিয়ে আমরা বলতেছি যে এই জিনিস কিন্তু এখনো মুসলিম ওয়ার্ল্ডে আছে, মানে মুখ তাকায় আপনি একটা কথা বলতে পারতেছেন না, সত্যি কথা, কারণ আপনি এই এক্সেসে পোলারাইজ, সেই জন্য আপনি বলতে পারতেছেন, আছে না সারা দুনিয়াতে আছে, এটা বলতেছেন ইট শুড নট বি। যাই হোক, এর আগের পয়েন্টটাতে আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছি, আমি একটা উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলতে চাইছিলাম যে আপনি চাইলেই আপনার মতো করে লেসারেবল করে ডিফাইন করে আপনি একটা হারাম কাজে ইনভলভ হতে পারেন, একটা ঘুষ, আর একটা হচ্ছে সেন্ডিং গার্লস ওভারসিজ অ্যালোন, যেটা বললাম। আচ্ছা যাই হোক, এরপরে আর এই পয়েন্টটাতে কি জানলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এমনকি পার্সোনাল লেভেলও কিন্তু এটা অ্যাপ্লিকেবল, তাই না? একটা বিলিভার তার কোনো নাই, মানে তার কোনো ইসলামিক দোষ নাই, কিন্তু আপনি আরেকজনের সাথে একটা গেলেন, ব্যবসা চুক্তিতে গেলেন, যাতে আপনি এই বিলিভারটাকে আন্ডারকাট করতেছেন। আন্ডারকাট করার একটা কথা বলে এটা গোড়া কেটে দিতেছেন। আপনি আরেকজন প্রফিটের জন্য আপনি আরেকজন অবিশ্বাসী বা বিধর্মী বা বিদেশির সাথে এমন একটা এসে গেলেন যে এই বিলিভারটা সাফার করতেছে। এইগুলো চিন্তার ব্যাপার আছে। এই যে অটোমেশন আমরা অনেক সময় গ্রোথের, আমি আগেও বলছি এগুলো আপনাদের, গ্রোথের জন্য অটোমেশনের কথা বলি না। অটোমেশন, প্রত্যেকটা অটোমেশন কিন্তু আপনাকে পুঁজিবাদের দিকে নিয়ে যাচ্ছে, এটা বুঝেন তো। এভরি অটোমেশন ইজ এ টুল অফ ক্যাপিটালিজম। উদাহরণ, আপনার গ্রামের একেবারে বিধবা দুস্থ যে মহিলাটা, বুড়া, কিছুই ঠিক করতে পারে না, সে আপনার বাড়িতে এসে চাল ঝেড়ে খাইত, চাল ঝেড়ে দিত আপনার, প্রথমে ঢেকিতে আপনার করতো কি বলে চাল
কুটতো, কুটার পরে ঝেড়ে দিত, আপনার তারা 1/3 1/4 যাই হোক একটা প্রমোশন দিতেন, তার জীবনটা চলে যেত। আপনার কিন্তু কোনো ইমার্জেন্সি নাই যে আপনি 40 মণ চাল আজকেই লাগবে, আপনার এটা না, আপনি 40 মণ চাল আগামী 6 মান্থসে খাবেন। কিন্তু আপনি কি করতেছেন, 40 মণ চাল একবারে কলে পাঠাই দিলেন, কল থেকে 40 মণ ভাঙে আসলো, ওই মহিলাটা কিন্তু বাইপাস হয়ে গেল, তাই না, আন্ডার কাট হয়ে গেল। লাভ হচ্ছে কার? আপনার হয়তো হ্যাঁ ডলার্স এন্ড সেন্টে কিছু লাভ হচ্ছে, আপনি কমিটির কথা চিন্তাই করেন নাই, আপনি এত সেলফিশ যে আপনার ওটা মাথায় আসেন যে আমার বাড়িতে এই কুটকুড়াগুলা মানে কালেক্ট করে এই মহিলাটার জীবনটা চলে যায়, সে ডাজন্ট হ্যাভ টু বেগ। আপনি তাড়াতাড়ি আপনার 40 মণ চাল তো আপনার দরকার নেই, কিন্তু আপনি মনে করলেন যে পয়সা রোজ রোজ একটা মডারেশন, রোজ আসে, রোজ এটা করো, ইজি ওয়ে অটোমেশন। আর কাকে আপনি বড়লোক করলেন, কাকে আপনার এইটা দিলেন? যার ক্যাপিটাল আছে, যে ওই কলটা বসাইতে পারছে না, তাই না? এইভাবে সকল প্রকার অটোমেশন কিন্তু টেকস ইউ টুয়ার্ডস ক্যাপিটালিজম। এইখানে একটা লিডারশিপ যারা আছে, মুসলিম লিডারশিপ যারা আছে, তারা বসে একটা কষবেন যে রিয়েলি আমাদের এই ফিল্ডে অটোমেশন দরকার আছে কিনা, অ্যান্ড এটার সাথে ওয়েলফেয়ারের একটা করবেন, রিলেট করবেন। এই জন্যই বলতেছিলাম গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ ইসলামের ব্যাপার না, ইসলামের গ্রোথ। আর ওই আর্টিকেলটাতে উনি লিখছেন যে ডেভেলপমেন্ট এটা যা উম্মার, মুসলিম উম্মার গোল গোল এবং কি বলে, একটা হচ্ছে উদ্দেশ্য, আরটা হচ্ছে তাদের মানে মূলনীতি, যেটাকে মানে কি বলবো, মানে মোরালস যেটা যদি বলি, তার এগেনস্টে যেটা যায়, যে ডেভেলপমেন্ট যায়, সেই ডেভেলপমেন্টকে কাউন্টার ডেভেলপমেন্ট। ভ্যালিউজ যেটাকে বলি, সরি ভ্যালিউজ শব্দটা খুঁজে পাচ্ছি না, ভ্যালিউজ মানে মূল্যবোধ যেটাকে বলে, মূল্যবোধ এবং কিসের এগেনস্টে, উদ্দেশ্য বা লক্ষ্যের এগেনস্টে যে ডেভেলপমেন্ট নিয়ে যায় আপনাকে, সেটা হচ্ছে কাউন্টার ডেভেলপমেন্ট, সেটা ডেভেলপমেন্ট না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন যে কোনো জিনিসকে আমরা এই ওজনে যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের ওই ঘুষ দেওয়ার কথাটা বললাম, ঘুষ দেওয়াটা কি আপনার মোরালের এগেনস্টে, তাই না? আপনি কিন্তু এই অ্যাকোমোডেট করতে শুরু করলে এটা কিন্তু অনওয়ার্ড চলবেই। এই যে সৌদি আরবের ড্রাইভিং নিয়ে যে ব্যাপারটা হইতেছে, ড্রাইভিং এর দুই পক্ষের যুক্তিটা দেখছেন, দুই পক্ষের যুক্তি কিন্তু খুব স্ট্রং। একটা হচ্ছে আক্ষরিক যুক্তি, সাধারণ প্রিন্সিপাল কি, যেটা মুআমালাতে সকল জিনিস পারমিটেড এক্সেপ্ট যেটা আল্লাহ নিষেধ করছেন সেটা ছাড়া। নাসিরুদ্দিন আলমানকে জিজ্ঞেস করেছেন, উনি নাকি বলছেন যে গাধায় ঘোড়ায় কি চড়তো না আগে মেয়েরা? চড়তো তো, তখনকার গাধা ঘোড়া মানে এখনকার গাড়ি। একদম ঠিক আছে যুক্তিটা, কিন্তু যারা অপোজ করেন তারা কেন করে? তারা আরেকটা প্রিন্সিপাল থেকে অপোজ করেন, দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। তারা ফোর্সই করতেছেন, তারা চোখে দেখতেছেন যে এই গাড়ি চালাইতে দিলে এটা ইট মাইট অর ইট উড ডেফিনেটলি লিড টু হারাম, এই জন্য তারা কিন্তু করছে, তারা কিন্তু ওই ক্লজে করেন না। এইভাবে যে কোনো একটা চেঞ্জ, যে কোনো একটা উন্নতি, যে কোনো একটা চোখে দেখা যেটা দেখেই নাচানাচি করতে নাই, মুসলিমরা করবে না। অ্যাটলিস্ট গার্মেন্টসের ব্যাপারটাই দেখেন, গার্মেন্টসের ব্যাপারটা নিয়ে আগেও আলাপ করছি এখানে। এই গার্মেন্টসের ব্যাপারটা যখন প্রথম হয় আমরা কি উৎফুল্ল ছিলাম, আজকে আমরা দেখতেছি আমাদের সোশ্যাল ম্যাট্রিক্স শেষ, আমাদের কোনো সংসার আর হবে না, আমার এমনিতে আমরা শেষ, আর ওই দিক থেকে সংসার ধর্ম যেটা ছিল, ছেলে মেয়ে বাবা মা ভাই বোন, এই ইউনিট ফ্যামিলি শেষ। গার্মেন্টসের মেয়েরা এখন আর বিয়ে করতে চায় না, তারা এখন লিভ টুগেদার করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে অন এন্ড অন এন্ড অন। তাই যে কেউ ফোর্সই করবে সে কিন্তু এভাবে বলবে। আর জিনিস কি, গার্মেন্টসের সেলাই করে কি হারাম নাকি? আপনি কি বলবেন? হজের ব্যবসাকে হারাম নাকি? আপনি কি বলবেন বল? এইভাবে যদি আপনি আনেন যে সেলাই করে কি হারাম না, সেলাই করে হারাম না, কিন্তু যখন আপনি ফোর্সই করবেন যে এটার এফেক্ট গুলো কি, যদি কেউ দেখে থাকে তার চোখে যে আজকে যা হচ্ছে বাংলাদেশে, তাহলে সে যদি তখন অপোজ করে থাকে সেই ঠিক ছিল। একইভাবে ড্রাইভিং এর ব্যাপারটাও আসতেছে। আমার মেয়ে সহ যারা রিলিজিয়াস সৌদি আরবে, তারা সবাই কিন্তু কষ্ট পাইছে ড্রাইভিংটা এই হয়। ইভেন তো তাদের অনেক অসুবিধা হচ্ছিল, আমার মেয়ে অনেক কিছু করতে পারে না, অনেক ক্লাসে যাইতে পারে না এই ড্রাইভিং এর জন্য। তার হাজবেন্ড যবে অ্যাভেলেবল তবেই তাকে ওই সময় সময় ক্লাস হবে। এখন একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে, তো ওইটার জন্য খুব অসুবিধা হচ্ছে, অল মোমেন্ট ক্লাস, কিন্তু বাসটা এই পর্যন্ত আসে না, থেকে কেমনি করে অ্যাকোমোডেট করবে এইসব চলতেছে। তার জন্য তো সুবিধা ড্রাইভিং করতে পারলো, তাই না, বা করতে পারলে, কিন্তু তথাপি কিন্তু একটু রিলিজিয়াসলি যারা, তারা ওই জিনিসগুলোকে দেখতে পাচ্ছে যে এই পথে এইখানে যাবে, আর সেটা একটা চিন্তার ব্যাপার। আসে তারপরে পয়েন্টটা পড়ি আমরা। The society is to be based on the best, most correct and strongest system. Best, most correct, strongest system. এটা আমরা বুঝি। এই is to be based, এগুলা কিছু থিওরিটিক্যাল কথা উনি যেটা বলছেন, থিওরিতে আমরা ওটা বুঝি সবাই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ওটা করতে পারি না, আমাদের নিজস্ব যুক্তি থাকে।
Those who rebel against the state and its public systems should be fought and not supported. এটা কিন্তু খুব বড় একটা মূল নীতি, এটা কিন্তু আজও ভ্যালিড। যেই জন্য সৌদি আরবে বিদ্রোহ হয় না, মানে আলেমরা কখনোই বিদ্রোহ উস্কায় দেন না, কোনো বিদ্রোহের সাথে তারা থাকে না, এই মূলনীতিটা তারা খুব ভালো করে বোঝে। এইটা যদি কখনো হয়, কখনো হইতে পারে যে কোনো একটা জায়গায় মানুষ সংগ্রাম করতে পারে বা কোনো একটা অথর্ব শাসককে ডিপোজ করতে পারে, কিন্তু সেটার একটা মেথোডোলজি আছে, সেই পার্টিকুলার মেথোডোলজি করতে হবে। কিন্তু বিদ্রোহ বলতে যা বোঝায়, এই যে বলছেন যেটা those who rebel against the state and public systems should be fought and not supported, তাদেরকে সাপোর্ট করা যাবে না। এই প্রিন্সিপালটা কিন্তু আজকেও আছে, কিন্তু আমাদের দেশে এই কোনো প্রিন্সিপাল ধার না দিয়ে আমরা আমাদের মতো করে চলছি, সেটা আলাদা ব্যাপার, বা মোস্ট অফ দ্য মুসলিম দেশে সেটা। কিন্তু যখনই এই ব্যাপারগুলোকে পড়বে, মানে আমি যেমন ধরেন এই জিনিসগুলো যখন জানলাম, তারপরে তো আমার এই জিন্দাবাদ মেন্টালিটিটা অনেক কমে গেছে। আমি একসময় বামপন্থী পলিটিক্সকে সাপোর্ট করছি, মানে সাপোর্ট করতাম মনে মনে, বা মানে অনেক সময় অ্যাক্টিভও করছি ছাত্র জীবনে, ঢাকা কলেজে যখন পড়তাম বা তার পরবর্তীতে। কিন্তু আমি বুঝছি যে এন্টায়ারলি এগুলো রং, মানে রেভলিউশন বলে যে একটা ওয়ার্ড, মোহাম্মদ আসাদ তার যে দিস ল অফ আওয়ার্সের শুরুতেই বলছেন, রেভলিউশনের কোনো অস্তিত্ব নাই ইসলামে, শেষ। রেভলিউশন বলতে এক্স্যাক্টলি যা বোঝায় সেটা কোনো অস্তিত্ব ইসলামে নাই। কিন্তু আজকাল আমরা কিন্তু এটা বুঝি না, আমরা ইরানের রেভলিউশন দাঁড় করতে চাই, বা আরো চে গুয়েভারার ছবি এখানে দেওয়া ঘুরে বেড়াই, তাই না? মানে আসলে সেগুলো কি, মানে মানে এক ধরনের রেভলিউশনের আকাঙ্ক্ষা করতে থাকি আমরা। রেভলিউশন বলে কোনো শব্দ ইসলামের নাই। মোহাম্মদ আসাদের ওটা তো দেখছি, আমি অন্যত্র দেখছি, শুরুতেই ওইখানে, মানে ওইখানে তো ওইটা আসলে কতগুলো এসে দিস ল অফ আওয়ার্স, মানে শরিয়া ল নিয়ে কতগুলো এসে আর কি, ওইখানে উনি বলছেন যে রেভলিউশনের কোনো অস্তিত্ব, রেভলিউশন শব্দের কোনো অস্তিত্ব নাই। যাই হোক, এরপরটা আসি আমরা, those who want to live in the Muslim, এগুলো একটা করে পয়েন্ট বলতেছেন উনি মদিনার সনদের সামারি। মদিনার সনদ না, কিন্তু এখানে হয়তো উনি কয়টা আপনার 18টা পয়েন্টে আনছেন, মদিনার সনদের পয়েন্ট আছে 57টা ক্লজ আছে, তো এটা সামারি ভাবে ই করছেন। এরপরটা হচ্ছে those who want to live with the Muslims in a cooperative and peaceful manner should be protected. এখানে কাদের কথা চলে আসবে? বিধর্মীদের কথা চলে আসবে, অথবা যারা মুসলিম না তাদের কথা। those who want to live with Muslim, যারা চাবে না তারা চলে যাবে, অন্যত্র যাবে তারা। যারা চাবে, এখনো চায়, আপনি দেখেন না এখনো মানে মেইন স্ট্রিম মানুষের কজ সাপোর্ট করা অনেক হিন্দু আমি চিনি, এখনো আছে। এই যে কয়েকদিন আগে একজন মারা গেল, কি সঞ্জীব কি জানি আপনার সাংবাদিক ছিল, সে তো মানে পাড় বিএনপি নাকি, মেন স্ট্রিম বলতে আমি বোঝাচ্ছি যে সাধারণভাবে আমরা কি চিন্তা করবো যে বিএনপির মানুষকে হিন্দুরা সাপোর্ট করার কথা না, সে না শুধু তার ছেলে, তার ফ্যামিলি, বিএনপি বলে কথা না, মানে বাংলাদেশি ন্যাশনালিজমটাকে সেই করে, বুঝছেন তো? বাংলাদেশি জাতিসত্তা যেটাকে বলি আমরা, জাতিসত্তার ভিতরে তফাৎ আছে না, বাংলাদেশ এই ল্যান্ডের ভিতরে যারা আছে সেরকমই তো আছে। এবং তার মানে কি, তারা আমাদের সাথে থাকতে চায়, তারা এইখানে কামাই করে ইন্ডিয়াতে ঘর বানাচ্ছে না, বা আরেক জায়গায় ঘর বানাচ্ছে না, আছে না মানুষ এরকম? এখানে মুসলমানদের ভিতরে আছে, শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই, মুসলমানদের ভিতরে আছে। আমারই খালাতো ভাইরা, ওদের বাড়ি ছিল বদরপুরে, ওরা ওইখানে ওদের পৈতৃক বাড়ি ছিল, বাপ মারা গেছে ওইখানে, বুড়া হয়ে মারা গেছে, কিন্তু তারা ওইখানে নতুন করে কিছু করেনি, তারা চিন্তা করছে এখানে করে কি লাভ, তারা আমেরিকা ছেড়ে করছে, বাংলাদেশে ঘর বাড়ি করছে, জায়গা কিনছে। এটা দুই সাইডে আছে, এটা শুধু বললেন না। যাই হোক, তো বলতেছেন কি যে those who want to live with the Muslims in a cooperative and peaceful manner should be protected, তাদেরকে প্রোটেক্ট করা উচিত। যেটা আমরা বলি যে বিধর্মী বলে মেরে ফেলে যাবে না, সবসময় বলি না আমরা, ইভেন ধরেন যে কারণে আমরা মানে ইভেন যত অ্যাপারেন্টলি যত বড় শত্রুই মনে হোক আপনার, তাদেরও ইমিউনিটিতে বিশ্বাস করি। যখন তারা একটা ভিসা নিয়ে আপনার দেশে আসলো, তার মানে আপনার এখানকার মুসলিম গভর্নমেন্ট তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সেটা আপনার রেসপেক্ট করা উচিত এবং তাদেরকে সসম্মানে বা নিরাপদে থাকতে দেওয়া উচিত। তারপরে কি বলতেছেন যে দে শুড বি প্রোটেক্টেড এন্ড দে শুড নট বি অপ্রেসড অর হার্ম। অপ্রেসড আর হার্ম দুটা বলেন, ক্ষতিও করবেন না, তাদেরকে জুলুমও করবেন। এইগুলা হয়তো শুনে সেকুলারিজম মনে হতে পারে, কিন্তু এগুলো সেকুলারিজম না, এগুলো ইসলাম। এই যে এইগুলা এগুলো ইসলামের মূলনীতি যেগুলো বললাম। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে নন মুসলিমস হ্যাভ রাইট টু দেয়ার ওন রিলিজিয়ান। অমুসলিম যারা, তাদের নিজস্ব দিনের রাইট আছে বা অধিকার আছে,
অ্যান্ড দেয়ার ওয়েলথ, এবং তাদের সম্পদেরই আছে। এই দ্যাট রিমাইন্ডস মি, আবার 2-4 দিন আগে দেখলাম কে জানি লাইক্রাফের দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই বলে আবার ওই ভুলভাবে কোট করছে আর কি জিনিসটা, বুঝছেন না? কিছু একটাতে করছে, আমি কোথায় ওই ব্লগে দেখলাম কিছু, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। আপনারা জানেন তো, আপনি সবাই জানার কথা যে দিনের ব্যাপারে জোরাজুরি নেই কথাটা পার্টিকুলারলি আহলে কিতাবদের ব্যাপারে বলা হচ্ছে। তাদেরকে জোর করে আপনার মুসলমান বানাইতে পারবেন না, তাদেরকে অত্যাচার করতে হয়, এই যে কথাগুলো আসতেছে। কিন্তু একটা মুসলিম, সে যখন আপনার ছেলে আপনার মেয়ে তারা যখন লাইন ক্রস করবে, তখন অবশ্যই জোরাজুরি আছে, এবং অবশ্যই জোরাজুরি করতে হবে আপনার, শুধু আসে না, করতে হবে। যে জন্য আমরা শুনি যে 7 বছরে বলবেন, 10 বছরে দরকার হলে প্রহার করবে যদি নামাজ না পড়ে। এটা জোরাজুরি, অবভিয়াস জোরাজুরি না। আপনারা এটা বলেন না যে আর তার ইচ্ছে হলে পড়বে, নাহলে পড়বে না, এটা বলার কোনো স্কোপ নাই স্যার। এটা আমরা ভুল করে, মুসলিমরা ভুল করে, জানে না বা পড়ে নেই কখনো এটা। যাই হোক, এরপরেরটা হচ্ছে যে they should not be forced to embrace Islam, এই কথাটা আর কি লা ইকরাফিদ দ্বীন এইখান থেকে আসছে, বা ওখান থেকে এইটা আসছে। and their wealth should not be taken from them, তাদেরকে জোর করা হবে না হইতে, মুসলমান হইতে, এবং তাদের সম্পদ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। তারপরে পয়েন্ট, নন মুসলিম শুড কন্ট্রিবিউট টু দ্য এক্সপেন্স অফ দ্য স্টেট জাস্ট এজ মুসলিম ডু, অর্থাৎ তারাও ট্যাক্স পেয়ার হবে, যেভাবে মুসলিমরা ট্যাক্স পেয়ার তারাও ট্যাক্স পেয়ার। এক্সপেন্স মানে তাই তো, আমি দেখি, আমি তো একদম খেয়াল করি না, এবার যে সিটি কর্পোরেশনের দিলাম, ওই কি বলে ট্যাক্স দিলাম, লাইটিং, যদি আমার রাস্তায় লাইট থাকে না অলমোস্ট এভরিডে, মানে অন্ধকারে যাইতে ফজরের সময় খুব সুন্দর সুন্দর কতগুলো লাইট লাগাইছে, বুঝছেন, খুবই লুমিনাস। পয়লাতে কয়েকদিন চললো, তারপরে আর লাইটগুলো হয় না। আমার মনে হয় যে ব্যাটার জ্বালানোর কথা সে বোধহয় ফাঁকি মারতেছে বা আসে না। ওইখানে একটা বক্স আছে, চাইলে আমিও জ্বালাইতে পারি, কিন্তু আমার তো রাইট নাই, বুঝছেন না? একটা বক্স আছে যেখানে কি জানি একটা করে, একটা ফিউজ মার্কা আছে, ওইটা বোধহয় ঢুকাই দেয় বা বাইক করে কিছু করে, সে আর আসে না, হয়তো লাইটে চলে না। কিন্তু আলাদা করে কিন্তু লাইটিং এর আছে, এইটা আমি জানতাম না। লাইটিং এর জন্য আলাদা করে আপনার খাত আছে, যেখানে ব্রেকআপ করে সিটি কর্পোরেশন ট্যাক্স যেটা আছে, এই বাড়িতে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে দিতে হবে, প্রত্যেকটা বাড়িতে দিতে হবে। এটা আগে খেয়াল করে না, এবার খেয়াল করলাম। যাই হোক, সেটার এক্সপেন্স কে দিবে, এই চিন্তা করে কিন্তু ট্যাক্স দেওয়া উচিত। ট্যাক্সের যে বলে যে ঢালাভাবে ট্যাক্সকে কিন্তু আপনি ওই অনেকে কিন্তু জুতা খুঁজে, এই গভর্নমেন্ট তো ইসলামিক গভর্নমেন্ট না, এদিকে ট্যাক্স দিব নাকি আমরা, নাকি আমাকে জাকাত দিই, এইগুলো না, ট্যাক্স দিতে হবে আপনাকে। এই যতক্ষণ একদম ব্ল্যাটেন্ট হারাম কোনো কাজে আপনাকে না বলতেছে দিতে, ততক্ষণ দিতে হবে। এখন যদি বলে যে পূজা উদযাপন এর জন্য আপনাকে দিতে হবে পয়সা, ইয়েস, দ্যাট ইজ সামথিং এলস। কিন্তু এই লাইটের আপনার এটি খরচ কে দিবে? আপনার লাইট, আপনার পানি, আপনার যাই হইতেছে রাস্তায়, আপনার রাস্তা দিয়ে চলতেছে, এটা খরচ কে দিবে? দিবে না। এটাই। যাই হোক, তারপরে বলতেছে যে এরপরে পয়েন্ট, নন মুসলিম শুড কোঅপারেট উইথ দ্য মুসলিমস। কোঅপারেট মানে সহযোগিতা করবে, কোঅপারেট উইথ দ্য মুসলিমস in warding of threats to the state from all enemies। অনেক বড় একটা কথা, সকল শত্রুর বিরুদ্ধে। অর্থাৎ এইখানে যদি নন মুসলিম থাকে, আর শত্রুরা যদি ধরেন একজন বৌদ্ধ আছে, শত্রুটা হলো বার্মিজ, একজন হিন্দু আছে, শত্রুটা হলো ইন্ডিয়া, তার এগেনস্টেও এই স্টেটকে প্রোটেক্ট করতে হবে নন মুসলিমের। এটা কিন্তু এই চুক্তিতে আছে, বুঝছেন তো? কোনো ব্যাকডোর ব্যাপার নেই। কিন্তু আসলে কি তাই হয়? আসলে তাই হয় না। আপনি দেখবেন অলওয়েজ ব্যাকডোর। ইন্ডিয়াতে তাই হয়, ইন্ডিয়াতে মুসলিম যারা আছে তারাও হাফ হার্টেড। আপনার সিঙ্গাপুরে মুসলিম যারা আছে তাদেরকেও সিঙ্গাপুর গভর্নমেন্ট ট্রাস্ট করে না, যে জন্য এয়ারফোর্সের সব পাইলট টাইলট এগুলো বানায় না, মালাটালা এগুলো বানায় না। সিঙ্গাপুরে এতটুকু একটা দেশ, বুঝছেন না? মানে যুদ্ধ করার কোনো জায়গা নেই, একমাত্র এয়ারফোর্স হচ্ছে ভরসা, বুঝছেন তো? মানে এয়ারফোর্স বায়াস দেশ আর কি। আর কোথায় যাবে ওরা? একটা রানওয়ে আছে কোনো মতে, তো ওইটা তারা ওই ট্রাস্ট করে না, ইন্ডিয়ান বা মালয় অন্য রেসদের ট্রাস্ট করে না, ওটা ওই তাদের মেজরিটি যারা তারাই হয় আর কি, বুঝছেন তো? এইটা সবখানে আছে, কিন্তু এইটা এখানে কিন্তু না করছে জিনিসটা। আর মদিনা সামদ বলতেছে যে নন মুসলিমকেও স্টেটের হয়ে ফাইট করতে হবে, আউটসাইড এনিমি যেই হোক না কেন। কঠিন কথা, কিন্তু সহজ না। এটা এগ্রি করাটা সহজ না, দুইবার চিন্তা করার ব্যাপার আছে, এগ্রি করতে পারলেন কিনা, করতে পারবেন কিনা, কথাটা রাখতে পারবেন কিনা। আচ্ছা, যদি থ্রেট আসে কোনো তখন। আচ্ছা, এরপরটা হচ্ছে দে শুড কন্ট্রিবিউট টু দ্য স্টেটস ডিফেন্স বাজেট সো লং অ্যাজ ইট ইজ ইন এ স্টেট অফ ওয়ার। যুদ্ধ অবস্থায় থাকলে ডিফেন্স বাজেটে পে করতে হবে। কারা? নন মুসলিমরা পে করবে। ডিফেন্স বাজেটে পে করার ওই সময়কার ফর্ম একরকম, এখনকার ফর্ম একরকম। পাকিস্তানে আমলে আমরা ছোট্ট ছিলাম, একটা যুদ্ধ দেখছি 65-এ, মানুষের গয়না টানা দিয়ে দিচ্ছে, বুঝছেন না? মানে কালেক্ট করতো রীতিমতো গভর্নমেন্ট থেকে। এটা কি? এটা মানে আনঅফিসিয়াল, যেটা ফান্ড টাইপের ক্রিয়েট করছে, যে মানুষে
গয়না দিবে, টাকা দিবে, পয়সা দিবে, যার যা আছে দিবে। বন্যার জন্য যেরকম দিতেছে আপনার, বা ইসের জন্য যেরকম দিতেছে রোহিঙ্গাদের জন্য, এরকম আর কি, মানে মাস্ট কন্ট্রিবিউশন যেটা সেটারই। তো এটা কি করবে, দে শুড, দে মানে নন মুসলিমকে দিতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে দ্য স্টেট মাস্ট হেল্প দ্য নন মুসলিমস হু আর অপ্রেসড জাস্ট অ্যাজ দে মাস্ট হেল্প এভরি মুসলিম হু ইজ এ ভিকটিম অফ অ্যাগ্রেশন। প্রত্যেক অমুসলিমকে স্টেট সাহায্য করবে যদি তারা অত্যাচারিত হয়, যেভাবে প্রত্যেক মুসলিমকে স্টেট সাহায্য করবে যদি তারা অত্যাচারিত হয়। একই রাইট, এই ক্ষেত্রে একই রাইট। আমরা এটা ইসলামের এমনি প্রিন্সিপালে জানি যে মুসলিম যদি কাফেরও হয়, সে হাত তুললে আল্লাহর সাথে তার দোয়া কবুল করে। মানে মুসলিমের স্টেটটাই এমন একটা স্টেট যে মানে আল্লাহ, তার মানে কি আল্লাহ নিজের জুলুমকে নিজের উপর হারাম করছেন এবং আল্লাহ চান না যে মানুষের উপর জুলুম করুক। হ্যাঁ, এই জন্য মানে নন মুসলিম বা কাফেরের দোয়াও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায় যদি সে মজলুম হয়, তার উপর যদি অত্যাচার করা হয়। এটা আমার কেয়ারফুল থাকা উচিত। মানে অনেক সময় আমরাও তো ওই পজিশনে নাই, কিন্তু যারা ধরেন পলিটিক্যাল পজিশনে আসেন বা আসেন, তাদের তো আমাদের এই দেশের এই হিন্দুদের জমি জমা দখল করছে কারা, বা হিন্দুদের জমি জমা এত দিয়া ভাগাই দিচ্ছে কারা? পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্স ছিল তারা, তাই না? যাদের মাসেল ছিল। আপনার মতো মানুষরা এটা করতে যান, প্রথমত কোনো ভালো মুসলিম করবেই না এটা। আর আপনার মতো ছাপোষা মানুষরা এগুলো ছিল না, যাদের ছিল ওইরকম। আপনি দেখেন গিয়া বড় বড় জমিদার বাড়িগুলো কারা নিছে, যাদের ওইরকম ছিল, মাসেল ছিল, তারাই নিছে। সেটা করতে দিবে না স্টেট, সেটাই করতে দিবে না। The Muslims and others must refrain from protecting the, এটা একটা জিনিস। আর বিনিময় করে চলে গেছে আরেকটা জিনিস, যে সেকুলারিজমের কথা বলেন আমাদের মদিনার সনদ, এটা কিন্তু ইসলামের ভেতরে হচ্ছে সব কাজগুলো। এখানে কেন মনে করতেছেন যে ইসলামের বাইরে হচ্ছে? সেকুলারিজমের কথা হচ্ছে যখন আল্লাহ মানুষের বাইরে হচ্ছে, তা না, কিন্তু আল্লাহ মানুষের ভিতরে হচ্ছে। এগুলো ইসলাম, যে কথাগুলো বলছে এগুলো ইসলাম। তো এগুলো সেকুলার ডকুমেন্ট বলার কোনো মানে হয়, কিন্তু কন্ডিশনগুলো শুনতে হয়তো মনে হতে পারে এরকম। এখন 40 বছর 50 বছর আগে এক্সচেঞ্জ করে চলে গেছে বাড়ি, বেঁচে গেছে বাড়ি, আবার এসে ক্লেম করবে নাকি? কেন না? কিন্তু তারটা দখল করে ফেলছে, ইয়েস অফকোর্স, তারটা দখল করে ফেলছে, স্টেট সেটা প্রোটেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, the Muslims and others must refrain from protecting enemies of the state and those who help them. আবার বললেন, কথাটা একটু অন্যভাবে বললেন, Muslims and others protecting the enemies. প্রোটেকশন থাকে না একটা, আগের দিনে ছিল আমানা, মানে আপনি আমার কাছে আসেন, আমি বললাম সাইফুল্লাহ রাশিদি আমার প্রোটেকশনে আছে, কেউ কিন্তু গায়ে হাত দিবে না, এটা ছিল। এবং এটা যে কেউ দিলেই এটা ভ্যালিড হয়ে যেত। বাট তাদের বেলায় ভ্যালিড হবে না, তাদের বেলায় হবে না। এনিমিজ অফ দ্য স্টেট অ্যান্ড হু হেল্প দেম, স্টেটের এনিমি যদি হয়, মানে এসপিএনএজের জন্য একজন ধরা পড়ছে এইখানে, আছে না এসপিএনএজ, আপনি বললেন যে না আমার ফ্রেন্ড, এইটা করা যাবে না, এই হচ্ছে কথা। ইফ দ্য ইন্টারেস্ট অফ দ্য উম্মাহ, বাংলাদেশে সেটা করে, পাকিস্তানও সেটা করে, ইন্ডিয়াতেও সেটা করে, আমাদের দেশগুলোতে এগুলো করে থাকে, করে। কটা বাজছে? কটা? ফোনটা ধরেন, বলেন যে আমি ওই আকরম ভাই কাজ করে বলেন তো, আমি একটু পরে কথা বলি। আচ্ছা, কটা বাজছে? 35, আচ্ছা 37। If the interests of the Ummah are best served by a peace treaty, উম্মার ইন্টারেস্ট যদি সার্ভ হয় একটা পিস ট্রিটির মাধ্যমে, উম্মার ইন্টারেস্ট যদি সার্ভ হয় একটা পিস ট্রিটির মাধ্যমে, অর্থাৎ একটা সন্ধি করে বা একটা ই করে, যদি উম্মার ইন্টারেস্ট এইখানে, কিন্তু এইসব জিনিসগুলো আমরা সব বুঝি না, ইমোশনাল হয়ে যায়। Then all the subjects of the state, Muslims and non-Muslims alike, must accept the peace treaty. মুসলিম এবং নন মুসলিম সবাইকে পিস ট্রিটি নিতে হবে। সৌদি আরবের মতো একটা দেশ নিজেকে প্রোটেক্ট করার তার শক্তি নেই, সোজা কথা, সিম্পল কথা। তার বর্ডারটা এত বড়, সে প্রোটেক্ট করার তার কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা কেন করতে পারে নাই সেটা আলাদা কোয়েশ্চেন, ইনএফিসিয়েন্সি ডেফিনেটলি, অথর্ব সেই জন্য পারে নাই, কিন্তু ক্ষমতা তাদের নাই। এই জন্য তারা বাধ্য যে অমুসলিম কোনো একটা শক্তির সাথে ট্রিটি করতে বাধ্য। এইখানে এ করবে না বি করবে, এটাই হলো চয়েস, কিন্তু করবে কিনা এটা কোনো চয়েসের ব্যাপার না, সেটা অন্য মুসলিমদের এবং তার দেশের মুসলিমদেরও বোঝা উচিত। আলেমরা সেটা খুব ভালো করে বোঝেন দেখেই কিন্তু তারা ইরাক যুদ্ধের সময়, আমি খুব অবাক হয়েছি তখন, এবং খুবই বিদ্রোহী একটা ভাব আমার ভিতরে ছিল যে কেন মানে আব্দুল আজিজ বিন বাজ এটা কি করলেন, আমেরিকানদের এখানে করতে দিলেন। ওই স্ট্যান্ডটা আমার আর নাই। তারপরে আমার কাছে জিনিসটা পছন্দ হয় নাই কখনো, সেটা আলাদা জিনিস, পার্সোনালি পছন্দ হয় না।
যেমন অনেক স্কলাররা হয় না, নাসিরুদ্দিন আলবানী, শেখ হেলাল এনাদের হয় নাই। ওনারা বলছেন যে আমরা তার সমালোচনা করব না, কারণ মুস্তাহিদ আলেম ছিলেন এবং উনি নিশ্চয়ই বিজ্ঞ একটা সে কারণে বিজ্ঞতা, তার অভিজ্ঞতা এবং বিজ্ঞতা, তার প্রজ্ঞার ভিত্তিতে উনি করছেন। বাট আমরা এটাকে ঠিক মনে করি না, কিন্তু আমরা তার সমালোচনা করবো না। এই আমার স্ট্যান্ডার্ড সেই তুমি, কিন্তু আমার তো তখন রীতিমতো একটা বিদ্রোহই লাগতো যে কি করে উনি এটা করলেন। দুইটা ঘটনা, ওই জোহাইমানকে মারার জন্য ফ্রেঞ্চ মার্সেনারিকে নিয়ে আসা হয়েছিল, তারা তো ইসে ঢুকছিল, মানে হারাম প্রেসিডেন্টে ঢুকছিল। হ্যাঁ, ফ্রেঞ্চরা নাকি আসছিল, হ্যাঁ মুসলিম হয়েছে। এইটা তো হইলো, আপনিও জানেন আমিও জানি এটা কি, বুঝছেন না? এটা হলো ওই শিয়াদের মুতা ম্যারেজ মার্কা জিনিস আছে। শিয়াদের মুতা ম্যারেজ হলো 1 ঘন্টার জন্য বিয়ে আর কি, বুঝছেন না? একটা চুক্তি করলেন, 1 ঘন্টার জন্য বিবাহ বন্ধন করলেন, তারপরে আপনি সে ফর এক্সাম্পল $100 দিয়ে চলে গেলেন, বিয়ে শেষ। এই ধরনের ব্যাপার অনেকটা আর কি। আমি জানি না, আমি আর কারো ইমান নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, বাট মার্সেনারিরা যদি সাদা পড়ে থাকে, এটা বুঝছেন তো? মানে আমি একটু গল্পই বলছি যে আফগানিস্তানে অস্ত্র বিক্রি করতে গেছে সাদা চামড়া, ওই তালেবান বা ওইসবের কাছে, বিদ্রোহী গ্রুপদের কাছে, আগে 2001-এর আগে, আর ওইসের পরে, ওই 2020-এর পরে, ওই কি বলে 1900 কত সালে তারা ফল করলো, তারপরে আর কি। তো পশতুনে বলতেছে একটা আরেকটারে, ওই পাঠানরা আর কি, বা ওইটা এরা কামলিওয়ালারা বলতেছে আর কি, ইরা আফগানরা, যে ই কর, এটারে এটারে শেষ করে দেয়, এবারে কাপের আসছে এখানে জাসুস, আমাদের খবর নিতে আসছে। তো সে পড়তে জানতো, সে বলতেছে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আফগানরা খুব খুশি, বুকে জড়া টড়া ধরে চুমা খায় শেষ, আরে এটা আমার ভাই। এরকম ব্যাপার আর কি অনেকটা। যাই হোক, যেহেতু আমি তাদের ভিতর জানি না, আমি ধরে নিব তাদের ফেসগুলো থেকে তারা মুসলিম হয়েছিল, কিন্তু ব্যাপারটা আসলে এরকম হওয়ারই পসিবিলিটি বেশি, বা এরকম হওয়ারই কথা গেল। কিন্তু এটা তো একটা ইন্টারেস্টের জন্য কখনো হইতে পারে, যেটা আমি তো মনে করি সৌদি আরব বাধ্য কাউকে তার পক্ষে নিতে, এবং বাধ্য কাউকে, কারো আর্মি, কারো ইসের থ্রেট দিয়ে তার নিজের ল্যান্ডকে প্রোটেক্ট করতে। তারা খুবই ভয় থাকে যে তাদের ইস্টার্ন প্রভিন্সটা, যেটা তেল সমৃদ্ধ, ওটা শিয়া অধ্যুষিত এবং ওটা ইরানের পাশে, ওইটা যে কোনো দিন ইরান অ্যানেক্সেশন করবে, এটা তারা খুব ভয় থাকে। এটা মানে সেমি অফিসিয়াল ভয়, এটা কিন্তু খুব রাগঢাক করে না যারা এইসব নিয়ে কথা বলে তার। এবং সেটা কি ডিজাস্টার হবে আপনারা জানেন, মানে আন্দাজ করতে পারেন আর কি। আচ্ছা, যাই হোক, তো বলতেছে যে এটা অ্যাকসেপ্ট করতে হবে ট্রিটি। আচ্ছা, তারপরটা হচ্ছে ইনি কিন্তু ইখওয়ানি একটু ইনক্লাইনেশন ছিল এই লেখকের, মারা গেছেন অনেক আগে, বললাম না আমার 2 বছর জন্ম হয়, ওই বছর উনি ইউনিভার্সিটি টিচার। বাট ওনার একটা ছোট্ট, মানে এখানে বলেন নাই কখনো, কিন্তু আমি বুঝি যে ওনার যে স্টেট এই জিনিসগুলো একটু আছে, ঠিক আছে, কিন্তু অ্যাজ লং এজ আমাদের আকিদার পরিপন্থী না, মানহাজের পরিপন্থী না, সমস্যা নাই। তারপরে বলতেছে নো পারসন ইজ টু বি টেকেন টু টাস্ক ফর দ্য সিন অফ অ্যানাদার। আরেকজনের গুনার জন্য আমরা কাউকে গুনাহগার সাব্যস্ত করব না। And the offender harms no one except himself and his family. আরেকজনের ইসের জন্য আমরা কাউকে করব না, এবং যদি কেউ এটা করে সে নিজের ক্ষতি করবে, যদি কেউ এটা করে। এটা যেমন ধরেন বাপের, ধরেন ছেলে খুন করছে, একদম খুব কমন যেটা, এই জন্য আমরা বাপকে হত্যা করতে পারি, ট্রাইবাল সোসাইটির কথা বলতেছে। একটা ছেলে যখন অ্যাডাল্ট হয়ে গেছে, সে করলো, ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন যে ছেলেকে ঠিক মতো বড় করেন নাকি, হ্যাঁ আমি মেনে নিলাম, কিন্তু তার ক্রাইমটার জন্য আমি দায়ী না, কারণ সে অ্যাডাল্ট থাকে, বুঝছেন না? এইটা। এরপরটা হচ্ছে freedom of movement within the state and to areas outside it is guaranteed and protected by the state. স্টেটের ভিতরে এবং স্টেটের বাইরেও, স্টেটের ভিতরে এবং এরিয়াস আউটসাইড ইট, বাইরেও, ইজ গ্যারান্টিড এন্ড প্রোটেক্টেড বাই দ্য স্টেট। একটা মিনিং আছে যে একজন লোক, ওই কথাটা আগে বলছি, উল্টাভাবে বলছি আর কি, যখন কেউ অন্য দেশ থেকে এসে আপনার দেশে ঢুকলো এবং ভিসা নিল, তখন তার একটা প্রোটেকশন আছে। একইভাবে আপনি, এটার মডার্ন ডে ইমপ্লিকেশন হবে এটার, আপনি সৌদি আরবে গেছেন, আপনার পয়সা শেষ, আপনি পয়সা শেষ, আপনার আসার রাস্তাতে ঘুরতেছেন, স্টেট তার পয়সা দিয়ে আপনাকে ফেরায় নিয়ে আসবে, ধরেন উদাহরণ দিলাম। আর দেশের ভিতরে তো আপনার আছেই, আপনি যাচ্ছেন এখান থেকে ওইখানে, আপনি যাতে সেফ যেতে পারেন, আপনি কোথাও আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে পৌঁছে দিবে, বা ইত্যাদি ইত্যাদি, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যায়। যেমন ধরেন রাস্তায় আপনি রাস্তা হারাই ফেলছেন, আগের দিনের অনেক আগের বাঙালি সেলার পয়সা পাঠাতে গিয়ে আমেরিকায় গিয়ে রাস্তা হারাই ফেলতো, বাঙালি খালাসি যারা, সিমেন্ট যারা, কম পয়সা, খুবই কম বেতন পাইতো তারা,
তো রাস্তায় যদি দেখতো যে রাইট হয়ে গেছে বা এখন ট্যাক্সিতে অনেক পয়সা লাগবে, তো পুলিশের কাছে গিয়ে বলতো রাস্তা চিনি না, মানে কিভাবে যাইতে হবে ফেরত, তো তা পুলিশের জাহাজে পয়সা দিয়ে যেত, মানে ফ্রি রাইড আর কি, বুঝছেন না? তো যাই হোক, এটা অন্য কথা, সেটা তো একটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি জেনারেল টার্মসে। জেনারেল টার্মসে ধরেন এখনো আমি দেখি অনেক মানুষের পুলিশকে জিজ্ঞেস করে রাস্তা, দেখবেন পুলিশ তারা করতেছে এইদিকে এইদিকে। এটি যেমন খুব ছোট্ট একটা বললাম যেটা এইটারই, এটার বড়ই হচ্ছে আপনাকে ট্রেনে কেউ থ্রেট দিছে, আপনাকে রেলওয়ে পুলিশে বললেন এই লোকটা আমার থ্রেট দিছে যে আমার সব নিয়ে নেবে, বুঝছেন তো কথা, এই সময় ইত্যাদি। তারপর পয়েন্টটা বলতেছেন নো প্রোটেকশন ইজ টু বি গিভেন টু এ সিনার অর রং ডুয়ার। পাপি যে তার কাছে কোনো প্রোটেকশন নেই, আগে আমানত দিলেন না আপনি। The society is based on a foundation of cooperation in righteousness and piety. Cooperation কিসে? Righteousness and piety তে cooperation. কাজটা যতক্ষণ সব আর কাজটা যখন পরেশগার, cooperation. Not in sin and transgression. কিন্তু পাপ এবং সীমালঙ্ঘন হলে আর কোনো cooperation নেই। এটা কোথেকে বললাম? অনেকবার বলছি এটা। বলুন দেখি একজন। কোন একটা সূরার কোন একটা আয়াত? সূরা মায়দার 2 নম্বর। মাশাআল্লাহ, আপনি তো বড় হয়ে গেছেন, নাহলে আপনার একটা কিছু দিতাম আমি। এইদিন এই ক্লাসে একজন একটা, এই ক্লাস 3 তে একজন একটা বলছে, আমি তারে বলছি যে একটা দিব, গিফট দিব। অনেকদিন আগে ক্লাসে, মানে ওদের ক্লাস আমি তো নেই না, কিন্তু অন্যের অ্যাবসেন্সে গিয়ে আমি অঙ্কের কতগুলো জিনিস বলছিলাম। তো ওইখানে বলছিলাম 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, আর বলছিলাম 1 মাইল সমান কত গজ। মাস দুয়েক পরে গিয়ে জিনিস করছি, একজন ঠিক ঠিক ওইখান থেকে বলে দিচ্ছে। আমি বলছি আপনাকে একটা প্রাইজ দেওয়া হবে। একইভাবে আমার মন থেকে আপনাকে জানাচ্ছি, কিন্তু আপনি বড় হয়ে গেছেন, আপনাদের প্রাইজ দিতে পারি, তারপরে দেওয়া যায়। ভালো ভালো ব্যক্তি ফলো। সূরা মায়দার 2 নম্বর আয়াত। যেহেতু দাওয়াতি কাজ করবেন আপনারা, আজ হোক কাল হোক, করেন বা করবেন, এগুলো রেডিলি জানা উচিত। দেখুন বড় একটা প্রিন্সিপাল, কিন্তু খুবই বড় একটা মূলনীতি। আপনাদের বলছি যে ওয়ালাল বারা পৃথিবীকে 3 ভাগে ভাগ করে। প্রথম ভাগ হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এদেরকে আমরা সব সময় ভালোবাসবো, নিঃশর্ত ভালোবাসা। আরেক পার্ট হচ্ছে কাফের মুশরিক যারা অবিশ্বাসী, তাদেরকে আমরা সবসময় নিজেদের ভাববো না বা সবসময় অপছন্দ করব। আর মাঝখানে হচ্ছে আপনার আমার মতো জনসাধারণ মুসলিম যারা, তারা যতটুকু ভালো করে সব কাজে তাদেরকে সবসময় সাপোর্ট করবো, তাদের সাথে থাকবো, কোঅপারেশন করবো, এই যা বলবো এখানে। আর তারা যদি সীমা লঙ্ঘন করে তাদের সাথে আমরা থাকবো, বুঝছেন না? আপনি রোহিঙ্গাদের রিলিফ দিতে গেছেন, আপনার সাথে আমি গেছি, আপনার সাথে আমি কাঁধে কাঁধ মিলে কাজ করছি। আসার পথে একটা করে চলেন চিটাঙ্গের এই হলটা নতুন খুলছে, এখানে একটা নতুন ছবি খেলতেছে, দেখা যায়। আমি বললাম আর আপনার সাথে আমি নাই, তাই না? হইতেই পারে এটা। আপনি যাদের সাথে গেছেন সবাই তো একরকম না। এটা একটা নতুন হল, মানে এই হলটা রিভলভিং চেয়ার আছে কিছু একটা বললো আর কি, চলেন একটা ছবি খেলতেছে, দেখে যায় আপনার সাথে আমি আর নাই। এটা হলো একটা র উদাহরণ। আচ্ছা, এরপরে কি দিস প্রিন্সিপাল, শেষ পয়েন্ট হিসেবে বলা শেষ ওনার, উনি তারপরে কিছু কনক্লুশন বলতেছেন এখানে। These principles are well supported and protected by 2 fundamental forces. দুইটা জিনিসের উপর ভিত্তি করে এই প্রিন্সিপাল গুলো আসছে এবং এগুলো প্রোটেক্টেড হয়েছে, বা এইগুলার স্থায়িত্ব, এগুলা যে ঠিক, এগুলা যে কার্যকরী, এগুলা যে আমাদের জন্য অনুসরণীয়, দুইটা প্রিন্সিপালের উপরই করে আসছে। ওনাকে বলেন তো একটু ভালো আছে। আচ্ছা, তো দুইটা প্রিন্সিপালের উপর, এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মোরাল এন্ড স্পিরিচুয়াল ফোর্স। মোরাল স্পিরিচুয়াল, যেটা দেখি না আমরা। স্পিরিচুয়াল কথাটা কখন আসবে? যা দেখি না আমরা। আমরা যখন এই বইটা পড়ছিলাম, এই যে প্রবলেমস মুসলিম ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, আমরা কি পড়ছিলাম যে কোনো একটা জিনিসের 3 রকমের কজ হয়। একটা হচ্ছে ইমিডিয়েট কজ, একটা হচ্ছে স্পিরিচুয়াল কজ, একটা হচ্ছে আলটিমেট কজ, আলটিমেট অ্যাবসলিউট কজ। এরকম ভাবে স্পিরিচুয়াল মানে যেটা আমরা দেখি না বা একদম চোখে হিসাব করে পাই না, সেরকম কজ। সেটা কি বলতেছে? সেটা হচ্ছে যে দ্যাট ইজ দ্য পিপলস বিলিভ ইন আল্লাহ। আল্লাহ বিশ্বাস মানুষের। এখানে একটা সুন্দর কথা বলছেন তারপরে, যেটা আমি অন্যত্র পড়ছি বা অন্যত্র, and their awareness that he is watching and that he takes care of those who are sincere and honest. এবং এই অ্যাওয়ারনেস, এই সচেতনতা যে তিনি দেখেন আল্লাহ, এবং যারা সিনসিয়ার এবং যারা অনেস্ট তাদেরকে তিনি প্রোটেক্ট করেন বা তাদেরকে সাহায্য করেন। এটাকে ট্রান্সলেটেড ইনটু ইসলামিক ল্যাঙ্গুয়েজ এটা কি হবে? তাকওয়া। ট্রান্সলেটেড ইনটু ইসলামিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাকওয়া। এই কথাটাই মার্শাল জি হডসন ওই যে বইটার কথা বলছি কয়েকদিন আগে, এই যে ভেঞ্চার অফ ইসলাম 3 খণ্ডে, বিদেশি মানুষ, কিন্তু যদি আপনি মোটামুটি অনেস্ট ইসলামের ইতিহাস পড়তে চান একজন কাফেরের কাছ থেকে, তাহলে এটা পড়তে পারেন। তো ওইখানে উনি বলছেন যে তারা কোন একটা দেশে যখন গেছে, তারা যখন আনস্টপেবল ছিল, কেউ তাদেরকে আটকাইতে পারতেছিল না,
তারা কিন্তু মাথা নিচু করে সেখানে গেছে, তারা মেয়েদের দিকে তাকায় নাই, সোনার দিকে তাকায় নাই, লুটতরাজের দিকে তাকায় নাই, রেপ হয় নাই। তার কারণ হচ্ছে তারা আল্লাহর দৃষ্টির মাঝে আছে, এই ফিলিংটা তাদের সবসময় ছিল। আল্লাহ তাদেরকে দেখতেছেন। দিস ইজ হোয়াট ইজ কল তাকওয়া। আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, এই ফিলিংটা যখন থাকবে, দুইজনের থার্ড আল্লাহ, তিনজনের ফোর্থ আল্লাহ, এই ফিলিংটা থাকলে আপনি ওই কাজগুলো কখনো করতে পারবেন না। এবং এটা সাক্ষী একজন কাফের দিয়েছেন ওনার বইতে, যে তারা যখন একটা জায়গাতে ঢুকছে, তারা তো আনস্টপেবল ছিল, তারা চাইলে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু তাদের ইতিহাস সেটা বলে না। মানে স্পেশালি ওই যুগের আর কি, প্রথম, আমি তাতার তার্স মুসলিম যারা হয়েছে তাদের কথা বলতেছি না, আমি সাহাবীদের যুগ এবং তাবেঈ বা তাবেঈদের যুগ ওই পর্যন্ত বলতেছি আর কি, যাদের কথা উনি মেনশন করছে না, যাদের এক্সপানশনটা ছিল আপনার এক্সপোনেনশিয়াল, যেটাকে আমরা বলি আর কি, মানে কোনো প্রপোর্শনে পড়ে না আর কি। তো হাজার হাজার মাইল পার ডে বা লাখ লাখ মাইল পার ডে এরকম ছিল আর কি। তো সেই সময়টার কথা বলছেন যে তারা কিন্তু হিউমিলিটি নিয়ে ঢুকছিল, সরি হিউমিলিটি না, হিউমিলিটি ছিল তাদের ভিতরে, যে তারা মাথা নিচু করে ঢুকছে, তারা রেপ করে নাই, তারা লুট করে নাই, তারা এই করে নাই, তারা তাকায় নাই কোনো দিকে, মানে ডান বায়ে তাকায় নাই, এরকম ছিল তারা। তো সেই জিনিসটাই এখানে বললেন। বি মানে মদিনার সনদ বা এই সামারি যেটা বললেন, এটা দুইটা জিনিস দিয়ে প্রোটেক্টেড বা সাবস্টেন্সিয়েটেড। দুই হচ্ছে কর্পোরাল মানে কি বডিলি প্রেজেন্স, যেটাকে আমরা বলি ফোর্স, বডিলি ফোর্স বা বাস্তব রক্ত মাংসের দেখা দিতে যায়। দ্য হেড অফ দ্য স্টেট রিপ্রেজেন্টেড বাই দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক্সাম্পল দিয়ে যে এই করে দিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় কাজগুলো করে দেখাই দিচ্ছেন যে এইগুলো করা সম্ভব বা এগুলো অ্যাচিভেবল বা এইগুলাই বেস্ট, এই যে ব্যাপারটা সেটাকে দেখাই দিচ্ছেন। এরপরে লেসেন আসতেছে, এটার আমাকে লেসেনের সময় হবে নাকি আজকে, কটা বাজলো 50 না, আজকে শেষ করে দিতে, আজকে আমরা শেষ করে দিচ্ছি। এইটার যে লেসেনগুলো আমরা মদিনা সনদটা আমি ইচ্ছা করে আলাদা একদিনের জন্য রাখছিলাম, কারণ অনেক কথা আসবে, অনেক কথা আসবে, অনেক জানার ব্যাপার আসবে বা অনেক নতুন জিনিস আসবে। তাড়াহুড়ো করে আসলে তো কি করবো বলেন, তাড়াহুড়ো করে বই শেষ করছে এটা বলতে পারবো, আর তো কিছু হবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মাঝে যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আমরা এগুলোকে জীবনে ধারণ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং ধরেন অনেক কিছু হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডে যেটা আমাদেরকে আপসেট করে, যেমন এই সৌদি আরবের রিসেন্ট 2-3টা জিনিস একটু আপসেট করে, কিন্তু কে জানে এর ভিতরে হয়তো আল্লাহর কোনো উইজডম থাকবে, এটা ছাড়া তো কিছু করার নাই এখন। যদি থাকে আল্লাহ যেন সেই পথেই এটাকে নেন। অনেক সময় দেখা গেছে যে একটা ঘটনা একটা সময় একটা আপনি মনে করছেন যে এটা দেবলে শেষ হয়ে গেল সব, তারপরে দেখছেন, যেমন ফাহাদ বিন আব্দুল্লাহের কথা আমি বলি যে খুবই এলার্জিক ছিল আমার তার প্রতি, খুব লুচ্চা শ্রেণীর মানুষ মনে করতাম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কিন্তু তার সময় কিন্তু এই দাওয়া ওয়ার্কটা একটা বিশাল ডাইমেনশন পাইছে, যে প্রত্যেকটা কোনায় যে পৃথিবীর কোরআন, একটা কোরআন পাবেন আপনি, এটা সে একটু লং টাইম থাকছে পাওয়ারে, এবং ওই সময় তার আন্ডারে, তার এটা তো জানেন তো, কিং মানে রাজার আন্ডারে থাকে স্ট্রেট এওয়ে, মানে এই ব্যাপারটা কোরআন ডিস্ট্রিবিউশন এবং এইটা, এবং তার সময়টা এটা কিন্তু মনে করি বিশাল কাজ হচ্ছে। এবং সে আলেমদেরকে এক ধরনের স্বাধীনতা দিচ্ছিল, ইউ ডু ইউর পার্ট, আই ডু মাইন, আমার ডিস্টার্ব করলে আমি ডিস্টার্ব করবো না, যেটাতে কিন্তু অনেক বড় একটা হয়েছে, আপনার প্রোগ্রেস হয়েছে। তো এইভাবে আল্লাহ চাইলে একটা অ্যাপারেন্টলি এই যে বললাম, এটা দুই সাইডেই মানুষ আছে, দুই সাইডেই যুক্তি আছে ড্রাইভিং খুলে দেওয়ার, কিন্তু আল্লাহ যেন এটার থেকে আমাদের কল্যাণে নিয়ে আসেন, অকল্যাণ থেকে যেন আমাদের হয়। এটার আরেকটা যুক্তি আছে এটার পক্ষে, সেটা হচ্ছে যে একজন মানে সৌদি মেয়েদের কথা বলতেছেন, পার্টিকুলারলি সৌদি সিটিজেনের কথা, যে অনেক সময়ই একজন সৌদি মেয়েকে একজন বিদেশি হায়ার করার সোফারের সাথে একা গাড়িতে যেতে হচ্ছে। এই ফিতনাটা ব্যবহার করা যাবে যদি ড্রাইভিং এর হয়, এটা কোনো বড় যুক্তি, একটা অনেক বড় একটা যুক্তি, কিন্তু আপনি ফালাই দিতে পারেন। যাই হোক, আল্লাহ যেন এখানে ভালো কিছু নিয়ে আসেন, আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা নেই।